অনির বাবা এনায়েত শিকদার বুদ্ধিমান আর পরিশ্রমী মানুষ ছিলেন পরিবার অন্তঃপ্রাণ মানুষ। জমিজমা যা ছিল তা চার ভাইয়ের সপরিবার অন্ন সংস্থানের জন্য যথেষ্ট হলেও উন্নত জীবনযাত্রার জন্য পর্যাপ্ত ছিল না। এনায়েত শিকদার ছিলেন উচ্চাভিলাষী মানুষ। কিভাবে মিশরের একটা তেলের পাম্পে চাকরি জুটিয়ে ফেলেন আর দূরদেশে পাড়ি জমান। 5 বছরের পরিশ্রমের টাকায় পলাশডাঙ্গায় দোতলা মার্কেট ভবন করেছেন আর 4 ভাই মিলে গরুর ফার্ম করেছেন। শুরুতে ছোট থেকে শুরু করলেও সেই ফার্ম এখন বিশাল, প্রায় 300 গরু আছে এখন। এনায়েত শিকদার শুরু করে গেলেও শেষটা দেখে যেতে পারেননি। অনির বয়স 11 আর অলি মাত্র নয়, সবার বড় পরশকে 17 বছরে রেখে স্ট্রোক করেন। ভাইয়েরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছিল সুস্থ করতে, কিন্তু আয়ুজার ফুরায় তাকে কি আর কোনো চেষ্টাতেই রাখা যায়? বাবা মরে গেলে সবার আদর কমে গেলেও অনি, পরশ আর অলির বেলায় তা হয়নি। চাচারা তাদের ভাইকে খুব ভালোবাসত। অনির বাবা মরে যাওয়ায় সেই ভালোবাসা যেন বহুগুণে বেড়ে গেল, এতটাই যে মৃত ভাইয়ের বাচ্চাগুলোকে শাসন করার গুরুতর কারণ থাকলেও চোখ পাকিয়ে কথা বলতেই মনে সায় দেয় না। সারাক্ষণ শুধু মনে হয়, আহারে বাপ মরা বাচ্চাগুলো। এই না শাসনে ক্ষতিটা হয়েছে অনির বেশি। পড়াশোনা, চালচলন, রাধা বাড়া, সেলাই ফড়াই কিছু শেখেনি। সারা গ্রামে টই করে ওর ঘরের খবর নিয়ে সারা গ্রামের মানুষের ঘরের লোক হয়ে উঠেছে যেমন, তেমনি একেবারে অবাধ্য বুনলতার মতো গেয়েও আর চঞ্চল হয়ে উঠেছে। কোনোদিন তাকে দেখা যায় মালা কাকির বাড়ি, তার সাথে বসে গোবর দিয়ে উঠোন লেপতে, জরিফুপুর মাচায় লাকড়ি উঠিয়ে দিতে, আলতাফের মায়ের হাঁসের বাচ্চা খুঁজে আনতে, বুড়োর মা দাদির সাথে রাস্তার পাশের কাদায় নেমে হেলেন্সা শাক তুলতে, অনাবৃষ্টির দিনে বাচ্চাদের সাথে কাদায় গড়াগড়ি দিতে। পাড়ায় কার চালে কুমড়ো পেকেছে, কার পেয়ারার ডাসা, কার গাছের বড়ই চুকা, কার বাড়ির পেছনে ঢেকি শাকের আস্থানা, কার খোপের মুরগি তা দিতে বসেছে, এসব তথ্য ওর নখদর্পণে। রমিজ কাকা নেশা করে এসে কোন রাতে কাকিকে পেটায়, সকালে কাকির মুখ দেখে বুঝে যায় ও পিয়ালি শ্বশুরবাড়ি থেকে যৌতুকের চাপে ওর স্বামী ওকে বের করে দিয়েছে। উনি আগে খবর পায়। হামিদ কাকার বউ তার বুড়ো মাকে খেতে দেয় না। জরিফুপুর ভাই দুটো খেতে দেওয়ার বিনিময়ে উদয় অস্ত পরিশ্রম করিয়ে নেয় তাকে দিয়ে। মিশুর খুব ভালো বিয়ে হয়েছে, বর রাত্রে খুব আদর করে। সোনামণির বর কত গয়না শাড়ি কিনে দেয়। এই সমস্ত সালিশ বা নিষিদ্ধ গল্পের কমন শ্রোতা উনি। জরিফুপুর এক চোখ নষ্ট জন্ম থেকেই। বিয়ে দেওয়ার সময় তার বাবা খাট, তোশক, হাঁড়ি পাতিল তো দিয়েছিলই, নতুন একটা ঘর তুলে দিয়েছিল আর মেজামাইকে একটা সাইকেলও কিনে দিয়েছিল। কানা বউকে তাই কদরও করত সবাই শ্বশুর বাড়িতে। বছর ঘুরতেই বাবা মরল, ভাইরা কিছু দেওয়া কমিয়ে দিল আর জরিফুপুরও কপাল পুড়ল। বাবা মরার 6 মাস যেতে না যেতেই যে ঘর তার বাবার টাকায় উঠেছিল সেই ঘর থেকে বিতাড়িত হলো সে। বাবার বাড়ি তখন ভাই বউদের বাড়ি। বড় ঘরে জায়গা হলো না তার। এক কোনায় গোয়াল ঘরের সাথে একটা একচালার কোণে পড়ে থাকে। লাকড়ি বানানো, গরুর দেখাশোনা, ধানের কাজ, নদী পর্যন্ত হেঁটে বাচ্চাদের গুমুতের তেনা ধুয়ে আনা, উঠোন ঘর লেপা, সব কাজ তার কাঁধে। ভেতর বাড়ির কাজে যেমন তাকে কেউ ডাকে না, তেমনি গ্রামের কোনো শুভ অনুষ্ঠানেও তার উপস্থিতি নিষিদ্ধ। ভাইদের যে ছেলে মেয়েগুলোকে কোলে পিঠে করে মানুষ করেছেন তাদের বিয়ে আনন্দিত উকি মারার অধিকার নেই জরিফুপুর। বিয়ে শাদিতে চোখের পানি ফেলা অমঙ্গল, তাই ওই দিন জরিফুপু কাঁদেন না। বিয়ের পরের দিন ফুলে ফুলে কাঁদতে দেখা যায় তাকে। জরিফুপুর চোখের কোনা দিয়ে গড়িয়ে আসা সেই চোখের পানি আর গঙ্গানির শব্দ মিলেমিশে অনিকে ভয় দেখাতে লাগলো। পরশের বিয়েতে জি বাংলার নায়িকাদের মতো করে সাজতে পারবে না। অলির বিয়েতেও কেউ ওকে ডাকবে না। সীমা আপা রিমার বিয়েতে ও মেলানি যেতে পারবে না। জরিফুপুর ভাগ্য আর অনির ভাগ্য তো মিলেমিশে গেল। তাও জরিফুপু যখন তখন কাঁদে শব্দ করে, অনি তো তাও পারছে না।
একই বিছানায় পাশাপাশি শুয়ে ইমরান যখন নিজের ফিউচার কেরিয়ার নিয়ে ভাবছে, উনিও ঠিক তাই নিজের ভবিষ্যৎ ভাবছে। গ্রামের কোনায় পড়ে থাকা জরিফুপুর কষ্টের কথা মনে করেও ওর কান্না পাচ্ছে ভীষণ। ইমরান চলে যাচ্ছে আজ বিকেলের ফ্লাইট, 2 ঘন্টা আগে চেক ইন করতে হবে। দুপুরের খাবার 12টার ভেতর দিতে বলেছেন ইমরানের বাবা। কিন্তু ইমরানের মা সাইদার কোনো হেলদোল নেই, থম মেরে আছেন, রাতভর কেঁদেছেন। এখনও একটু বাদে নাক মুছছেন ওড়নায়। ইমরানের বাবা এসে ডাকলেন তাকে। কি করছে ইমরানের মা? সাইদা ওনার আঁচলে মুখ ঢেকে নিলেন। তার শরীর কেঁপে কেঁপে উঠছে কান্নার দমকে। আব্দুল মজিদ সাহেব এবার স্ত্রীর মাথায় হাত দিয়ে ডাকলেন, ইমরানের মা, এমন করছো তুমি, মনে হচ্ছে ছেলে মেয়ে কারো কোনো দিন দূরে যায় না। কেউ মেয়ে বিয়ে দিয়ে শ্বশুরবাড়ি পাঠায় না, কারো ছেলে দূরে পড়তে যায় না, শুধু তোমার ছেলেই যেন বিদেশ যাচ্ছে। সাইদা উঠে বসলেন, মজিদ সাহেবের কাঁধে মাথা রাখলেন, তারপর নাক টানতে টানতে বললেন, ইমরানের বাবা, আমার ইমাকেও তো বিয়ে দিয়ে দূর করেছি, এমন তো লাগেনি, এমন বুক ফাটা কষ্ট তো হয়নি। নিজেকে সামলাও, ছেলে বড় হওয়ার আশায় বিদেশ যাচ্ছে, অনেক উন্নতি করবে, কত গর্বের কথা বলো তো। ইমাকে শ্বশুর ঘরে পাঠাতেও আমার কলিজে কেঁদেছে, কিন্তু এমন করে কাটিনি তো। এই ছেলেটাই যেন কেমন, কার প্রতি টান নেই, কেউ নেই মহব্বতের, তাই খুব ভয় করছে। আর ফিরবে তো, কাউকেই তো ভালোবাসে না। ইমরান স্বার্থপর সেটা বলতে চাচ্ছ? না না না, দূর থেকে কেউ ওরকম ভাবতেই পারে। আমার ছেলে মোটেও স্বার্থপর না। ও কারো জন্য কিছু করে না, কারো কাছ থেকে কিছু আশাও করে না। কিছু যেমন দেয় না কাউকে, কিছু নেয়ও না তো। ইমরান সাধু সন্ন্যাসীদের মতো সব কিছুতেই বড় অরুচি, উদাসীনতা, চাহিদাহীনতা। তাই ভয় হচ্ছে, আতঙ্ক হচ্ছে। আর যদি ফিরে না আসে? আসবে, এই তো বিয়ে দিয়ে বউ এনে দিলে, তার টানে আসবে, তোমার মায়া আসবে। কথা দিচ্ছ ইমরানের বাবা, ছেলে ফিরে আসলে তুমি যা চাইবে আমি তাই দেব। কান্না বন্ধ হয়ে উজ্জ্বল হয়ে ওঠে সাইদার চোখ মুখ। যা চাইব তাই দিবা? কথা দিলে ইমরানের মা? মাছ ধরার নেশা প্রবল আব্দুল মজিদ সাহেবের। গ্রামে গেলে তো বটেই, ঢাকাতেও প্রায় দলবল জুটিয়ে বিভিন্ন পুকুরে টিকিট কেটে মাছ ধরতে দেখা যেত তাকে। নানান রকম টোপের ব্যবহার তার মতো ভালো করে কেউ পারে না। পিঁপড়ার ডিম সংগ্রহ করে, ভাজা মেথি গুঁড়ো করে অদ্ভুত রকম টোপ বানায় তিনি, অব্যর্থ একে বলে। এক এক মাছের জন্য এক এক রকমের টোপ। পুকুরের পানি দেখে তিনি বলে দিতে পারেন কোন টোপ খাটবে, কোন প্রজাতির মাছ খাবি খাচ্ছে। 3 বছর আগে এরকম মাছ ধরতে গিয়ে তীব্র গরমে সানস্ট্রোক হতে অসুস্থ হয়ে পড়লে তার মাছ ধরতে যাওয়া নিষিদ্ধ হয়েছে। দুষ্প্রাপ্য সব টোপ ফেলে দেওয়া হয়েছে ফিশিং হুইল স্টোরে। নানা রকম হুক শের দরে ভাঙ্গারিকে বেছে দেয়া সারা। মজিদ সাহেব শুধু সুযোগ খুঁজে কিভাবে স্ত্রীকে রাজি করানো যায়, কিন্তু সাইদা সেই টোপ গিললেন না। মাজিদ সাহেবকে পাশ কাটিয়ে ছেলের খবর নিতে বেরোলেন। ইমরানের ঘরে এসে দরজায় নক করলেন। ওই আলতো চাপেই দরজা খুলে গেল। ইমরান একটা চেয়ার পেতে ব্যালকনির দিকে মুখ দিয়ে বসে আছে। উনি এই পাশে খাটের উপর বসে মোবাইলে মুখ গোজা। সাইদা প্রথমে বিরক্ত হলেন দরজা খুলে রাখায়। নতুন বর বউ দরজা খুলে রাখবে কেন? আর তারপরে রেগে গেলেন উনির ওপরে। কি এমন মহাকাজ করছে মোবাইলে? ওই তো 2 অক্ষর পেটে। সিনেমা নাটক দেখাচ্ছে না, মোবাইলে ওর কি? তা সেই সিনেমা নাটক করার জন্যই তো ওকে এনেছেন সাইদা। ইমরানের সাথে করুক না রংঢং, আর একটুখানি সময় তো আছে ছেলেটা যাক না, এই মেয়েকে কীভাবে সোজা করতে হয় দেখে নেবেন উনি। ইমরানের মাথায় হাত রাখলেন নিঃশব্দে। ছেলেটা তাকালো, মিষ্টি করে হাসলো মায়ের দিকে তাকিয়ে। সাইদার বুকের মাঝে কেমন করে উঠল। এত সুন্দর কেন তার ছেলেটা? এমন বুক ছিঁড়ে নেওয়া হাসি কিভাবে হাসে? সাইদা ফুলে ফুলে কেঁদে দিলেন আবার। ইমরান বিরক্ত হলো, উঠে দাঁড়িয়ে মাকে জড়িয়ে ধরল। আম্মা, কান্না করো না তো। সাইদা অনেক কষ্টে কান্না চাপলেন। তারপর বললেন, আব্বা, ওই দেশে নাকি অনেক ভালো ফ্যান পাওয়া যায়। আমার জন্য একটা আইনও বুঝছো? গরমে রান্নাঘরে কাজ করতে আমার কষ্ট হয়। আব্বাকে বলবো অ্যাডজাস্ট ফ্যান লাগিয়ে দিতে। না, তুমি আনবা ওই দেশ থেকে। এই দেশে তো এখন জাপানে সব পাওয়া যায় আম্মু।
আসলগুলো পাওয়া যায় না, চায়নাটা দিয়ে দেয়। তুমি সাথে করে নিয়ে আনলে আর সন্দেহ থাকবে না। আচ্ছা, আর সাকুরা নাকি কি যেন একটা গাছ আছে, ওই গাছের একটা চারা আনবা, আর একটা চেরি ফুলের গাছের চারা আনবা না? আমি আসার আগে তুমি ফোন করে বলে দিও কি কি লাগবে। তাড়াতাড়ি তো আসবা, তাই না আব্বা? আম্মু, 3 বছরের আগে কিভাবে আসবো? একবার আসলা, 8 দিন 10 দিনের ছুটি নিয়ে আসে না মানুষ? কতজন তো আসে, বছর বছর আসে। বৌমা আছে, ওর বাড়ির লোক কী ভাববে? আসলা একবার। ইমরান আর চোখে তাকালো অনির দিকে। সাইদার আগমনে মোবাইল সরিয়ে পাশে রেখে দিয়েছে, এদিকে তাকিয়ে আছে কপাল ভরা বড় বড় চোখ নিয়ে। আচ্ছা আম্মু, চেষ্টা করব, পড়ার চাপ না থাকলে আসবো, তুমি কান্নাকাটি করো না। ইমরানের মুখে যা বলছে চোখ তা সায় দিচ্ছে না। এই ছেলে খুবই ডিটারমাইন্ড, নিজের রাস্তা থেকে একটু নড়বে না। মাকে সান্ত্বনা দিল শুধু। সাইদা বুঝলেন, কিন্তু কথা বাড়ালেন না। আর একটু সময় আছে, ছেলেটা বউয়ের সাথে অন্তরঙ্গ সময় কাটাক। কিন্তু এই বউটা বুঝলে তো? ঘরে ঢুকেই তো দেখলেন দুজন দুদিকে। আচ্ছা আব্বা, আমি তোমার খাবার দিই, তুমি আসো আস্তে আস্তে। বলতে বলতে চোখ মুছলেন সাইদা, আর বেরোতে বেরোতে অনির দিকে তাকিয়ে চোখ টিপলেন আর ইশারা করলেন ইমরানের কাছে যেতে। বলার সুযোগ হলে হয়তো আরও অনেক অন্যায় ইচ্ছের কথাই প্রকাশ করে ফেলতেন তিনি। উনি কি করবে বুঝতে পারছে না। ইমরান যা যা করছে ওর সাথে, তাতেও বিব্রত হয়েছে, দেরিতে হলেও অপমানিত বোধ করছে এখন। আর ইমরানও ভয় ভয়ে আছে, কোনোভাবে ওর সংকল্পনা টলে যায়। ও ভেবে দেখেছে ইমা যা বলেছে তাই সঠিক। আসলে অনির কাছে মন আটকে গেছে ওর। গত 2 দিন সারা রাত জেগে ও অনির নিঃশ্বাস গুনেছে, মাঝে মাঝেই খেয়াল জেগেছে সব বাদ দিয়ে অনির হৃদয়ের স্পন্দন গুনতে, মিনিটে কতগুলো বিট পরে নিজের হৃদয় নিয়ে অনুভব করতে। প্রাণপণে নিজেকে আটকেছে সেসব ভয়ঙ্কর ইচ্ছা বাস্তবায়ন করার থেকে। সাইদা চলে যাওয়ার পর ইমরান তাই তাকালো না অনির চোখে, আর অনিও এড়িয়ে গেল ওকে। আর তো মাত্র কয়েকটা ঘন্টা, দুজনে মনের ভেতরে কয়েকটা ঘন্টার অপেক্ষা এখন। ইমরান অপেক্ষা করছে কখন এই টেনে নেওয়া চোরাবালি থেকে দূরে সরবে ও, আর উনি অপেক্ষা করে আছে নিজের মুক্ত হওয়ার গল্পটা সবাইকে জানিয়ে দেওয়ার জন্য। শেষ কয়েকটা দিন ছেলের কাছাকাছি থাকার ইচ্ছে থাকলেও নিজের অদম্য স্নেহকে দমিয়ে রেখেছিলেন সাইদা, ইমরান আর অনিকে একান্ত সান্নিধ্যে সময় কাটানোর সুযোগ করে দিতে। তা যে একেবারে ব্যর্থ হয়েছে সেই সংবাদ ভদ্রমহিলা না পেলেও শেষ কয়েকটা ঘন্টা পুত্রের কাছ থেকে নড়লেন না। অজস্র চুমু দিয়ে ইমরানকে বিব্রত করলেন। এয়ারপোর্টে গিয়েও কেঁদে কেঁদে কয়েকবার মূর্ছা গেছেন। বারবার কথা আদায় করে নিলেন খুব তাড়াতাড়ি যেন ফিরে আসে। সুমনাও ইমরানকে কিছু বলতে চেয়েছিলেন, কিন্তু সুযোগ পেলেন না। পরশ এগিয়ে গিয়ে আলিঙ্গন করল ইমরানের সাথে। কাছাকাছি বয়স দুজনের, প্রথম দিন হালকা কথাবার্তা হলেও সংকোচে দুজন দুজনের সাথে আর মেলামেশা হয়নি। ইমরানকে তো একেবারেই বোবাদের দলেই ফেলে দেওয়া যায়। আর ইমরানের চোখে বিয়ে বৃতৃষ্ণা যেন পরিষ্কার দেখতে পেল পরশ। আবার আত্মীয় বাড়ি, এখানে ভগ্নী জামাতা নিজে এগিয়ে না এলে তার সাথে যেসে কথা বলাটা যথেষ্ট সংকোচের। সেই দিক থেকে ইকরামের সাথে একটা দারুণ সম্পর্ক দাঁড়িয়ে গেছে পরশের। বেয়ায় বেয়ে ঠাট্টা তামাশা থেকে হৃদ্যতায় গড়িয়েছে। আব্দুল মজিদ সাহেবও খুব সুহৃদ আর আন্তরিক। আর ইমা 2 দিনেই ওর পছন্দের মানুষের তালিকায় ঢুকে গেছে। মেহমানদারিতে এতটা আন্তরিক। পরশ যে অনির ভাই সেটা যেন বোঝা যায় না ইমার আচরণে। ইমরান বা ইকরামের মতো পরশও যেন এই ঘরেরই ছেলে, ইমার আর একটা ভাই। এই পরিবারটাকে দারুণ লাগলেও সাইদা আর ইমরানকে কিছুতেই মন থেকে মেনে নিতে পারছেন না পরশ। সাইদাকে ওর ভীষণ স্বার্থপর আর দাম্ভিক মনে হয়, আর ইমরানকে দেখলে অস্বস্তি হয়। আজকে ঠিক যাওয়ার আগ মুহূর্তে ও সব সংকোচ দূরে রেখে এগিয়ে গেল। বোনের ভাই হওয়াটা সবচেয়ে কষ্টের। অপছন্দের মানুষটাকেও ভালোবাসতে হয়, নিদেন পক্ষে ভালোবাসার অভিনয় করতে হয়। আলিঙ্গনে বেঁধে পরশ ইমরানকে বলল, ভাই উনি কোনো ভুলভ্রান্তি করলে মাফ করে দিয়েন, মনে কষ্ট রাখেন না। ইমরান শুধু আস্তে করে বলল, না না না, উনি কোনো দোষ করেনি তো, মাফ করার প্রসঙ্গ কেন আসছে? ছোট মানুষ তো, সব কিছু বুঝতে পারে না।
আস্তে আস্তে বুদ্ধিশুদ্ধি হয়ে যাবে। ছোট মানুষ যখন জানেন তখন বিয়ে দিলেন কেন? বোনের জন্য স্নেহ মায়া সীমানা ছাড়িয়ে, কিন্তু অভিভাবক সুলভ অভিজ্ঞতাতে একেবারেই আনাড়ি পরশ। হঠাৎ করে বুঝতে পারল না ইমরান অভিযোগ করলো নাকি শ্লেষ। প্রসঙ্গ পাল্টে তাড়াতাড়ি বলল, সাবধানে যাবেন ভাই, আল্লাহ ভরসা। আচ্ছা, দোয়া করবেন আমার জন্য। ইমরানও এড়িয়ে গেল পরশকে। সাইদা আবার চোখ মুছতে মুছতে ইমরানকে জড়িয়ে ধরলেন। আব্বা, আল্লাহ হাজির নাজির, আল্লাহর নামে শপে দিলাম। আব্বা, প্রতিদিন একবার ফোন করো, কিন্তু প্রতিদিন কি ফোন করা যায়? খাবার নিয়ে বসবা যখন, তখন ভিডিও কল দিও, কথা বলতে হবে না, শুধু দেখবো তোমাকে। আচ্ছা আম্মু। আব্বা, বছর শেষে একবার আসবে, কিন্তু কথা দিয়েছো তুমি আমাকে। ইমরান স্মিত হাসলো, জানে পড়াশোনার চাপে ঘাড় ঘোরানোর সময় পাবে না। ইকরাম আর ইমাও কেঁদে ফেলে বড় ভাইকে জড়িয়ে ধরল। নিষ্ঠুর নিরাসক্ত আবেগহীন ইমরানের চোখের কোণেও যেন জলবিন্দু চিকচিক করে উঠল। ইমিগ্রেশনে ঢুকে যেতে যেতে যতক্ষণ ওকে দেখা যায় সাইদা চোখ পেতে থাকলেন, আর ইমরান অদৃশ্য হতে আবার সেন্সলেস হয়ে দরাম নিয়ে পড়ে গেলেন এয়ারপোর্টের শক্ত ফ্লোরে। বাসায় ফিরেই বুমটা ফাটালো উনি। সাইদার শরীর আর মন দুটোই ক্লান্ত খুব। অন্যরা যখন বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেছে, তখন তিনি রেগে ক্ষেপে উঠলেন একেবারে। তীব্র কণ্ঠে অনির কাছে জানতে চাইলেন, কি ইমরান কি করেছে আবার বলো। তালাক দিয়ে গেছে আমারে। চুপ, অশিক্ষিত মূর্খ মেয়ে একটা। সাইদার রোখ চেপে গেল। আব্দুল মজিদ সাহেব তাড়াতাড়ি এসে স্ত্রীকে ধরলেন। আহা, কি করছো কি? শুনতে দাও সবটা। কি শুনবো সব? কি শুনবো? ফাজিল মেয়ে, কি জানি কি করেছে আমার ছেলেটার সাথে। ছেলেটা রেগে মুখে মুখে তালাক বলেছে, এখন এই মেয়ে বড় গলা করে বলে বেড়াচ্ছে আবার। ঘেন্নাও নেই, দুটো দিন মোটে ছেলেটাকে খুশি রাখতে পারলি না। আহা, ইমরানের মা, মেহমানরা বাসায়, মেয়েটা কি বলছে শুনতে দাও সব। অনি কেঁদে ফেলেছে। পরশ স্তব্ধ। অনির বড় চাচি এসে ওর হাত ধরল। কি হয়েছে অনি? কি করছো মা? ঠিক করে কও তো। আমি কিছু করি নাই চাচি, আমার কোনো দোষ নেই। কান্নার দমকে অনির গলা দেওয়ার কথা বেরোয় না। অনি, কান্না থামা, ঠিক কইরা ক কি হইছে। সুমনা অস্থির হতে হতে বলে ওঠেন, আমার কোনো দোষ নেই মা, আমারে নিয়ে গেল সেই দিন, নিয়ে গেছে বিয়ে পড়ানির অফিসে। সেইখানে নিয়ে গিয়া কয়, তোরে আমি তালাক দিলাম। তারপর কাগজ দিল, আমারে বলল সই দিতে। ফোপাতে ফোপাতে অনি যা বলল তাতে সবাই এতটুকু বুঝলো। সাইদা হতভম্ব, বললেন, আর তুমি সই করে দিলে? অনি ভয় পেয়ে যাচ্ছে সবার চোখ মুখ দেখে। আবার আরও খানিকক্ষণ কাঁদল। কেঁদে কেঁদেই বলল, সবাই যে বলে দিল স্বামীর কথা সব মান্য করতে হয়, এসব তুমি আগে কেন বলনি? সে তো বলেই দিছিল। সে গেলে তারপর যেন কই। ইমা এসে অনির হাত ধরে টেনে নিয়ে আড়ালে গিয়ে আস্তে আস্তে জিজ্ঞাসা করলো, ইমরানের তোমার সাথে থাকেনি একসাথে? অনি ঠিকঠাক বুঝলো না প্রশ্নটা, ভুল উত্তর দিল, এক খাটেই তো ঘুমাইছি। ইমরান আদর করেছে? মরিয়া হলো ইমা। উত্তরে ডানে বামে জোরে জোরে মাথা নাড়ল অনি। সাইদার অপ্রশ্ন দৃষ্টির সামনে ইমা ইশারায় মাথা নাড়ল। সবার আশঙ্কায় সত্যি হয়েছে, ইমরান ধোকা দিয়েছে। মায়ের পাতা ফাঁদে পা দেয়নিও। সুমনা মুখে কাপড় চাপা দিয়ে হাউমাউ করে কেঁদে দিলেন। পরশ যেন এইমাত্রই বুঝল সবটা। ক্ষুব্ধ হলো মায়ের ওপর। বুঝছো মা, লোভ, লোভ সব শেষ করে দেয়। বড়লোক জামাই, বিদ্যান জামাই, বিদেশি জামাই, লোভটা ছাড়তেই পারলে না। আমার বোনটার জীবন শেষ করে দিলে। আমার ভাগ্যই হলো আমার মেয়েটার। সাইদা আপা, আমার কপাল পোড়া আপনি জানেন। অনির বাবা বিদেশ গিয়ে আমার কপাল পুড়ল। আমি কত অসহায় আপনি জানেন। আমি বললাম, আপা বিদেশ যাবে ছেলে, শুনলে আমার ভয় করে। আপনি বললেন ভয় নাই, ছেলে আপনার খুব ভালো। আপা, এই আপনার ভালো ছেলে, আপনার ভালো ছেলে দিয়ে আপনি আমার এই সর্বনাশটা করালেন আমার। তলে তলে যে এতটা ভেবে রেখেছে ইমরান, ঘুণাক্ষরেও ভাবতে পারেনি সাইদা। তার ছেলে, তার পেটের ছেলে, মা বাবার ওপর এমন প্রতিশোধ নিল। সাইদা আর ভাবতে পারছে না কাকে কি বলবেন। অনির ওপর রাগ হলো। অনিকে রাক্ষসী সর্বখাকি বলে মনে মনে গাল দিচ্ছেন কিছুক্ষণ। এত ছোট মেয়ে বউ করে আনা উচিত হয়নি একেবারেই। আর একটু বয়স্কা মেয়ে হলে নিজেরটা ঠিকই আদায় করে নিতে পারত। অনির জন্যই তার এমন সর্বনাশাটা হলো। অনির কতটা ক্ষতি হলো সেটা মাপতে গেলে তিনি ঠাঁই পেতেন না।
তাই নিজের কতটা ক্ষতি হলো তাই মাপতে বসলেন। সব অপরাধের দায় অনির ছোট্ট মাথায় উঠিয়ে দিয়ে নিজেকে শান্ত করলেন আর সিদ্ধান্ত নিলেন ইমরানকে এসব কিছুই জানাবেন না, কোনো প্রশ্ন করবেন না, একদম স্বাভাবিক আচরণ করতে হবে। ঠিকঠাক সব কিছু থাকলে 3 বছর পরে হলেও ছেলে ফিরবে, কিন্তু এসব নিয়ে অভিযোগ করলে জবাবদিহি চাইলে আর ফিরবেই না কোনো দিন, হয়তো আর ফোনও করবে না। ছেলে হারিয়ে ফেলার দুঃখে শয্যাশায়ী হয়ে গেলেন একেবারে। অনির চাচারা আর পরশ বেশ হম্বিতম্বি করলো কিছুক্ষণ, তারপর বুঝে গেল কিছুই আসলে করার নেই। ইমরান দুটো পরিবারকেই ঠকিয়ে গেছে। ইমরানকে পেলেই কিছু করা যেত, তাছাড়া আর কিছুই করার নেই। বোকা অনির উপরেও রেগে গেল পরশ। আমাকে অন্তত বলতি, তুমি এমন করেই চিল্লাতে থাকতা ভাইয়া, আর সেও আমাকে মানা করে দিয়েছিল। ওই সে লোকটার কথা আর কখনো মনে আনবি না তুই। বেলায়েত শিকদার বললেন, ঠান্ডা মাথায় বস পরশ, কি করব সেটা ভাব। এইভাবে তো গ্রামে যাওয়া যাবে না এখন। মেয়ের বিয়ে দিতে এসে তালাক নিয়ে যাচ্ছি, মুখ দেখাতে পারবো? সীমা, রিমা আর অলিরে ভালো মতো বোঝা। পলাশডাঙ্গা গিয়ে কাউরে যেন কিছু না কয়। আমরা বলবো জামাই বিদেশ গেছে, আমরা মেয়ে নিয়ে আইছি, জামাই ফিরলে ধুমধামে অনুষ্ঠান করে শ্বশুরবাড়িতে পাঠাবো, ঠিক আছে? না বড় চাচা, আমি ভাবছি আমরা ঢাকাতেই থেকে যাব। ঢাকা কেন? অনিরে আমি যোগ্য বানায় ছাড়ব। যে ওরে এত অপমান করলো সে একদিন পস্তাবে, সে কে হারাইলো জানবে সেদিন। ওইগুলো ছেলে মানুষই কথা বাবা, এইগুলো সিনেমাতে হয়, বাস্তব কত কঠিন দেখতেছো। তোমার আব্বা চলে গেলে তোমাদের নিয়ে এমনই অকুল পাথারে পড়েছিলাম, কাটাই উঠছি না ইনশাল্লাহ, এইটাও কাটাই উঠব। বাবা আমার, মাথা ঠান্ডা করো, তুমি বড় না। শেষ পর্যন্ত পরশের জেদের কাছে ওর চাচারা পরাজিত হলেন। ঢাকাতে নিজের ঠিকানা বানিয়ে নিল পরশ, আর বোনেদের জীবনটা নতুন করে গড়ে তোলার শপথ নিল। সামনে অনির একটা নতুন জীবন। আর অন্যদিকে জাপানের আকাশে উড়ে যাওয়ার প্লেনে বসে অনির কথা মনে আসতেই আতঙ্কিত হলো ইমরান। সত্যি কি ও অনির খেয়ালে থাকবে সারাক্ষণ? দিনরাত ওকেই ভাববে, ওকে শুয়ে দেখতে ইচ্ছে করবে? তাহলে নিজের আজীবন লালন করার স্বপ্নটার কি হবে? আজ থেকেই অনির চ্যাপ্টার পুরোপুরি ক্লোজড। মুখে তো আনবেই না অনির নাম, মনে না আনারও প্রাণপণ চেষ্টা করে যাবে। সামনে শুধুই ইমরানের স্বপ্ন পূরণ। পরশকে 2 বছরের রেখে ওর বাবা এনাদ শিকদার মিশর গিয়েছিলেন জীবিকার সন্ধানে। ফিরে এসেছিলেন পরশের 8 বছর বয়সে। শৈশবে বাবাকে কাছে না পেয়ে পরে বাবার সাথে বন্ধনটা দৃঢ় হয়নি কখনই। তারপর অনির জন্ম হলে ও একটা জ্যান্ত পুতুল পেয়ে গেল খেলার জন্য। খেলতে খেলতেই অনি আর অলি হয়ে উঠল সবচেয়ে প্রিয়। তারপর হুট করে যেদিন এনায়েত শিকদার চলে গেলেন, সেদিন থেকে 2 বোনের সব দায়িত্ব নিজে থেকেই পরশ নিয়ে নিল। এতদিন সেই দায়িত্ব পালন করার সুযোগ হয়নি। বয়স কম বলে পরশের মতামতের গুরুত্ব দেয়া হয়নি। এমনকি অনির বিয়েতে একেবারেই রাজি ছিল না পরশ। তবু বিয়েটা হলো, আর অনিকে এক লাঞ্ছনার জীবন পেতে হলো। পরশ এবার মুঠো শক্ত করেছে, প্রতিজ্ঞাও কঠিন। মার্কেট আর খামার থেকে আসা টাকা বসে বসে খেলে রাজার ভাণ্ডারও যে খালি হবে সেটাও পরশ সহজেই বুঝে নিয়েছে। পড়াশোনা বন্ধ ছিল এইচএসসির পরেই। মার্কেট দেখাশোনার কাজে লেগে গিয়েছিল। ওই পড়াশোনা দিয়ে চাকরি জুটবে না জেনে স্টেশনারি আইটেমের দোকান দিয়েছে। পাইকারি মার্কেট থেকে মাল কিনে এনে খুচরা বিক্রি করে। আজ শুক্রবার মার্কেটে মিলাদ ছিল, তেহরির প্যাকেট দিয়ে গেছে তবারক হিসাবে। দেখেই মনে হলো অনেকদিন বাসায় বিরিয়ানি খাওয়া হয় না। ঢাকা রেস্টুরেন্টের বিরিয়ানি ওদের মা খুব পছন্দ করে। অনি অলিরও খুব প্রিয়। দোকানের কর্মচারীকে তেহরি খেতে দিয়ে ও হোটেল থেকে 4 প্যাকেট কাচ্চি বিরিয়ানি, মুরগির রোস্ট, জালি কাবাব আর বোরহানি নিয়ে বাসায় এসেছে। সবাই একসাথে খাবে বলে বাসায় এসে অনিকে দেখতে পেল না। মাকে ডেকে জানতে চাইল অনি কই গেছে। কইল তো কোনো বান্ধবীর জন্মদিন। কোন বান্ধবীর? তুমি যেতে দিলে কেন? আমি জানি না এইসব। আমার কাছ থেকে অনুমতি নেওয়ার অপেক্ষায় থাকে নাকি কেউ? এইরকম তো প্রায় যায়। প্রায় যায়? আমি তো জানি না, আমাকে তো বলো না কিছুই। সারাদিন শেষে বাসায় তো আসিস মাঝরাতে, তখন কিছু বলতে ইচ্ছে করে না। আমি তো চলি মহারানীর মর্জি মাফিক। শুধু সেজেগুজে গেল দেখলাম, যাওয়ার সময় বলে গেল যাচ্ছি। তুমি আমারে ফোন দিতা, আশ্চর্য।
কি দামি স্কুলে দিছো, হাজার হাজার টাকা খরচ করো, ওসব স্কুলে নাকি সব দামি মানুষ, ওদের কি সব পার্টি হয়, ওখানে নাকি যেতেই হয়। পরশ চিৎকার করে অলিকে ডাকলো এবার। অলি, উনি কই গেছে? ওর ক্লাসের একটা মেয়ের জন্মদিন ভাইয়া। অলি হাঁপাতে হাঁপাতে এসে বলল, বলে যাবে না? ও জানি কেমন হয়ে গেছে, কেমন কেমন সব কথা বলে। কেমন কথা বলে? সবসময় তো সবার কথা শুনে চলেছি, যে যা বলেছে তাই করেছি। লাভ কি হয়েছে? ভালো মেয়েদের কোনো লাভ থাকে না, খারাপ মেয়ে হইতে হয়। ও নাকি এখন খারাপ মেয়ে হবে। পরশ ধপ করে বিছানায় বসে পড়ল। অনির ভবিষ্যৎ গড়ার প্রচেষ্টায় জেদ চেপে আছে পরশের মনে। অনির মনে কি চলছে, ও কিভাবে ঘটনাটা নিচ্ছে, ইমরান যা করেছে ওর সাথে, ওর মনে কি প্রতিক্রিয়া হয়েছে ভেবে দেখেনি কিছুই। এই রকম তো প্রায় যায় ও, এফডিসিতে যায় নাকি নায়িকা হবে। পরশ আর কথা বলে না, ভাবতেও পারে না। ঠিক কতটুকু বেপরোয়া হয়ে উঠেছে উনি, সেটা আগে বুঝতে হবে। রাতারাতি জীবন পাল্টে ফেলার জুয়া খেলায় নামেনি তো। কলিং বেল টিপে দাঁড়িয়ে আছে উনি। দরজা খোলে পরশ। উনি, আয়। ভাইয়া, এত তাড়াতাড়ি বাসায় তুমি? অনির মুখ দেখে বোঝা যাচ্ছে ও পরশকে আশা করেনি দরজায়। পরশ এসে ফেলে। অনির কঠিন ভয়ার্ত মুখ সহজ হয়। কই গেছিলি? ভাইয়া, বলবো তোকে রাতে ফ্রেশ হয়ে আসি। বেশ সুন্দর একটা গাউন পরা উনি, সাইড পার্শিয়াল সিঁথিতে চুলগুলো ছেড়ে দেয়া, নিচের দিকে হালকা ঢেউ খেলানো। এমন কি আগে ছিল, নাকি নতুন করে চুল কোকড়া করিয়েছে মনে করতে পারে না পরশ। গলার মালাটাকে কি বলে? একেবারে গলা এঁটে আছে। মুরগির ডিমের সাইজের একটা বড় আর্টিফিশিয়াল পাথর ঝুলছে সেখানে। অনির চলা, কথা বলা সব কিছু পাল্টে গেছে। আগের অনি আর এই অনি যেন দুটো মানুষ, কিন্তু ভারী সুন্দর দেখায়। একটা সুন্দর প্রজাপতি, যার উড়ান শুরু হওয়ার আগেই ডানা দুটো কেটে পড়ে গেছে। একটু মন খারাপ করে পরশের। অনেকদিন পরে আজ সন্ধ্যাটা বাসায়ও। সুমনা ফুলকপির চপ ভেজেছেন। পরশ আর অনি দুজনেরই খুব পছন্দের। অলি খায় না, অলির জন্য আলাদা করে বেগুন কেটে বেগুনি করেছেন। ফ্রেশে অনি এসে যোগ দেয় ওদের সাথে। একটু কাচুমাচু ভাব অনির, চোরা চাহনি। বোল ভরা চপের ভেতর থেকে নিজের জন্য 4 পিস সরিয়ে নিয়ে একটু বেশি ভাজাগুলো পরশকে এগিয়ে দিল। এই নে ভাইয়া, এইগুলো বেশি মুসমুসে। ভাজা পোড়াতে মুসমুসে কুড়মুড়েগুলো বেশি পছন্দ পরশের। অনি যে সেসব খেয়াল করে ভেবে ভালো লাগলো ওর। সস নাই রে অনি? সেদিন না আনলাম। আছে তো অলি? আছে নাকি খালি খালি সেটে শেষ করে দিয়েছিস? অলি দৌড় দিয়ে সসের বোতল নিয়ে আসে। খালি খালি খাবো কেন? তোরা তো কেউ থাকিস না বাসায়, আম্মু বিকালে কোনো নাস্তা বানায় না, আমি 2টা ডালপুরি কিনে সস দিয়ে খাই। তুই তো বিস্কিটও সস দিয়ে খাস, হে হে হে। অলির দিকে চোখ কটমট করে তাকে নকল হাসি দিয়ে প্রসঙ্গ পাল্টালো অলি। সন্ধ্যায় ওর না থাকাটা পরশের সামনে ফ্লাশ করে দিয়েছে অলি। এমনিতে আজ ও ফেরার আগেই পরশ ফিরেছে, এখনও কোনো প্রশ্ন করেনি। উপরন্তু প্রায় সন্ধ্যার আগে বাড়ি না ফেরাটা আরও অনেক প্রশ্নের সম্মুখীন করে দেবে ওকে। যদিও ও কাউকে কেয়ার করে না, আর ওর এইটুকু জীবনে যতটুকু বিড়ম্বনা জুটেছে তাতে পুরোটাই দায় ও অভিভাবকদের মাথায় চাপিয়ে দিয়ে রেখেছে। একবারও ভেবে দেখে না এরা কেউই ওর খারাপ চায়নি। অনিকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত খারাপ ছিল নিঃসন্দেহে, কিন্তু কারোরই নিয়ত খারাপ ছিল না। একেবারেই বোঝে না উনি, তা নয়, কিন্তু ওদের জন্যই যে অনিকে ভুগতে হচ্ছে এটাও তো মিথ্যে নয়। এখন যদি আরও ভোগান্তি থাকে জীবনে তো নিজের দোষী ভুগবেও, নিজে অন্যায় করবে, ভুল করবে, তারপরও একাই পস্তাবে, শাস্তি নেবে। অনি, চা করবি? একটু লং আর আদা দিয়ে। বলেই পরশ মত পাল্টালো, বাদ দে, আমি চা করি আজকে। অলি চিৎকার করে বলল, রং চা খাবো না ভাইয়া। আরে খেয়ে দেখ, আমাদের মার্কেটের পাশে এক দোকানে খুব সুন্দর করে চা করে। গরম পানি দিয়ে চামচ কাপ ধুয়ে নেয়, তাতে গরম চা থাকে অনেকক্ষণ। তারপর কাপের ভেতরে কোচানো আদা আর মালটার টুকরো দেয়, তারপর গরম চা ঢেলে দেয়। টেস্ট ফেস্ট বাদ দে, যে একটা ঘ্রাণ আসে, মালটা আদা মিলেমিশে বুঝেছিস, একেবারে এনার্জি ঠেসে দিয়ে দেয়। আমিও রং চা খাবো না ভাইয়া। উনি বলতেই পরশ ভ্যাংসাল, রং চা খাবো না ভাইয়া? ভালো জিনিস খাইছিস কোনো দিন? শিখছিস? যা পড়তে বাস 2টায়, আমি চা নিয়ে আসতেছি।
দুই বোন তাড়াতাড়ি পড়ার টেবিলে চলে গেল। অনি নামেমাত্র বই খুলে রেখেছে চোখের সামনে। পড়ায় মনোযোগ নেই কোনো, শুধুমাত্র দেখানোর জন্যই পড়ার টেবিলে। পরশ চায়ের কাপটা অনির টেবিলে রাখল, নিজে আরেক কাপ চা নিয়ে বিছানার উপর বসল। ঘরে মালটা কমলা নেই। পরশ আদা আর লেবু দিয়ে চা করেছে। চায়ের ওপর লেবুর টুকরো ভাসছে, টাটকা লেবুর সুঘ্রাণ ছড়িয়ে গেছে। অলিও অঙ্ক খাতা নিয়ে বসেছে টেবিলে। দুই বোনের একটাই পড়ার টেবিল। পরশ অলিকে ইশারায় মায়ের কাছে পাঠালো, দেখতো অলি, আম্মু আজকে রাতে কী রান্না করছে দেখে আয়। অলিকে বলতে দেরি হলো, ও ছুটতে দেরি করলো না। এখন এখানে সিরিয়াস ধরনের কথা হবে ও বুঝে গেছে। আর সব সিরিয়াস কথাবার্তার শেষ হওয়ার পরে অনির জন্য বরাদ্দ বকাগুলোর ছিটে ফোঁটা ওর গায়ে এসেও লাগে, তাই ও নিরাপদে সরে যাওয়ার বায়তারা করলো। অনি, পড়ছিস? কি পড়িস? বাংলা। ওইটা সাধারণ বিজ্ঞান বই। উনি বইটা বন্ধ করে না, বইয়ের দিকে থেকে চোখও উঠায় না। উনি এবারও সাড়াও দেয় না। পরশ একটু চুপ থাকে, তারপর চোখ বন্ধ করে বলে, উনি, আমরা চাই আমাদের জীবন সুন্দর হোক, মসৃণ হোক, সরল পথে চলুক। আমরা সবাই চাই, কিন্তু সোজা সরল জীবন কি পাই না, কেউ পায় না। হঠাৎ করে জীবনের রাস্তাটা থেমে যায়, থমকে যায়। সেই থেমে যাওয়া জায়গা থেকে অদ্ভুত পাক নেয়, আঁকা বাঁকা চলে। আমরা টেনে টুনে সেটাকে আবার সোজা পথে আনতে চাই। শুনছিস? জেদিমের মতো জোরে জোরে মাথাটা উপর নিচ করে উনি। পরশ আবার শুরু করে, আমাদের আম্মুর জীবনটা দেখ। নানা বাড়িতে একবেলা খেয়ে দুবেলা উপোস করে বড় হলো। বাবার সাথে বিয়ে হয়ে সেই জীবন একেবারে সহজ হয়ে গেল। তেমনই তো থাকতে পারতো, তাই না? কিন্তু কি হলো? হুট করে বাবা চলে গেল। মায়ের জীবনে একেবারে এবড়ো খেবড়ো হয়ে গেল। তোর জীবনের পথটাও বেঁকে গেছে। জোর কসরত করে তো তাকে সোজা করা যাবে না, বল যাবে? উনি কোনো উত্তর না করলে পরশ নিজেই নিজের প্রশ্নের উত্তর দিল না, যাবে না। আর এর জন্য সময় চাই, পরিশ্রম চাই, আগ্রহ চাই। রাতারাতি তো হবে না, হঠাৎ করে খুব বড় কিছু হওয়া যায় না উনি, খুব বড় কিছু করে ফেলাও যায় না। জেদ থাকা ভালো, ভালো কিছুর জন্য জেদি হয় যায়, কিন্তু নিজের পারিপার্শ্বিক অবস্থা, যোগ্যতা, ক্ষমতা ভুললে তো চলবে না। আমি কি করেছি ভাইয়া? তুই যে এত কথা বলছিস। খুব মলিন শোনায় অনির গলা। পরশের আবেগে খুব নাড়া লাগে। তুই কিছু করিসনি, তোর জীবনে বড় একটা পরিবর্তন হয়ে গেছে। সেই ঢেউয়ে তুই ভেসে না যাস, এই ভয় করে আমার। আমি তো ভেসেই গেছি ভাইয়া, মনে মনে বলে অনি। উত্তর না পেয়ে পরশ উঠে এসে বোনের মাথায় হাত রাখে। নিজেদের বাড়ি ছেড়ে এখানে কেন পড়ে আছি উনি? আমি নিজের পরিচয় বানাবো, তোর নামে মানুষ প্রশংসা করবে, অলিকে মানুষ এক ডাকে চিনবে। তুই পড়াশোনা কেন করিস না? করি তো, ঠিক তো, এবারে আর ফেল করবি না তো? প্রশ্রয়ের হাসিতে মুখ উজ্জ্বল হয় পরশের। আমার পড়তে ভালো লাগে না ভাইয়া, পড়াশোনা ভালো লাগে না, আমার মাথায় ঢোকে না, আমার পড়াশোনা হবে না। এবারে পরশ রেগে যায়। তা কি হবে, কি করবি? ইমরানের মতো করে আবার বিয়ে দেব তোকে? অনির চোখ দুটো ভরে আসে। ওর মাও ইমরানের নাম নিয়ে খোঁটা দেয়। অলক্ষী বলে, আজ যে পরশ দিল। পরশ তাড়াতাড়ি ভুল শুধরে নিতে চায়। অনি, আমরা আর কোনো ইমরান চাই না। উনি নিজের যোগ্যতায় ওরকম কত ইমরানকে চাকর রাখবে? আমি একটা বিজ্ঞাপনে কাজ করেছি ভাইয়া। কি? কিসে কাজ করেছিস? চমকে ওঠে পরশ। বিজ্ঞাপনের মডেল, ছোট একটা প্রোডাকশন, তেমন ভালো না, ন্যাশনাল টিভিতে আসবে না, লোকাল কেবল চ্যানেলগুলোতে দেখাবে। কিসের বিজ্ঞাপন? পরশকে হতভম্ব দেখায়। কত কিছু হয়ে চলেছে অনির জীবনে, ওদের জীবনেও কিছু জানে না। সন্ধ্যায় অনির বাড়ি না ফেরা নিয়ে ওকে বোঝাতে এসেছিল, পেছন দিয়ে হাতি চলে গেছে। এনটিওএফ কিট, মোবাইলের রেডিয়েশন থেকে প্রোটেকশন দেয়। সেখানে তুই কি করেছিস? পরশের বিস্ময়ে বোধ কমছেই না। আমি মডেল ভাইয়া, বিজ্ঞাপন দেখিস না টিভিতে, প্রোডাকশন প্রমোশন করে। আমি মডেল ভাইয়া, বিজ্ঞাপন দেখিস না টিভিতে, প্রোডাক্ট প্রমোশন করে ওই রকম। তোকে কেন নিল? কিভাবে চিনলি তুই ওদের? স্কুল প্রোগ্রাম করতে একটা চ্যালেঞ্জ এসেছিল, ওদের ডিরেক্টর আমার হাইট দেখে খুব পছন্দ করে কার্ড দিয়েছিল। আমি পরে ফোন করেছিলাম। আমাদেরকে বললি না একবার? বললে কি হতো, করতে দিতি? পরশের মাথায় কিছু ঢোকে না।
করেছিস ভালো, আর না, এসব মডেলিং খুব খারাপ জায়গা, বুঝেছিস? একবার করেছিস, শখ মিটেছে, আর যাবি না, বাদ। ঠিক আছে? অনি মাথা উপর নিচ করে। অনির সাথে পরে আরও ভালোভাবে কথা বলতে হবে, আগে নিজে বুঝতে হবে ব্যাপারটা। পরশ কিছুই বোঝেনি অনির কথায়। আপাতত সন্তুষ্ট হয়েও ঘর থেকে বেরোতেই অনি ডাকল, ভাইয়া, আমার কিছু টাকা লাগবে। কত? 30,000। 30,000? আবারও বিস্মিত পরশ। কি করবে এত টাকা দিয়ে? পোর্টফোলিও ফটোগ্রাফি করাবো। কি? ফ্যাশন ফটোগ্রাফি? কি হবে তাতে? মডেলিং, অ্যাক্টিংয়ের জন্য সিভি তৈরি হবে, কাস্টিং ডিরেক্টর, প্রডিউসার, ডিরেক্টরদের কাছে পাঠাবো। মানে তুই এসব চালিয়ে যাবি? আমার পড়াশোনা হবে না ভাইয়া। মরিয়া হয় উনি। আমার হাইট মডেলিংয়ের জন্য পারফেক্ট, আমার ফিটনেস আছে। পরশ বুঝতে পারে না ওর কি বলা উচিত, কি করা উচিত। জীবনের শুরুতেই যে হোঁচট খেয়েছে উনি, মনটা চূর্ণ বিচূর্ণ হয়ে আছে। ঠকে যাওয়া জীবনটার কোনো দাম কি আছে ওর কাছে? একটা আবাসিক এলাকার বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, এখানেই রাজন মানিকের স্টুডিও কাম বাসা। ফ্যাশন ফটোগ্রাফিতে রাজন মানিক পাকাপোক্ত অবস্থান তৈরি করে ফেলেছে। নামকরা একটা ফিল্ম ম্যাগাজিনে কাজ করছে। তার তোলা ছবিতে সেই ম্যাগাজিনের কাভার হতে পারা মানে ফিল্ম বা টিভি ইন্ডাস্ট্রিতে কেরিয়ার সেট হয়ে যাওয়া। রাজনের ক্রিয়েটিভিটি প্রশংসনীয়। প্রয়োজন অনুযায়ী ব্যাকগ্রাউন্ড নির্বাচন, লাইট ফোকাসের সর্বোচ্চ নান্দনিকতায় ওর এক একটা ক্লিক এক একটা শিল্প হয়ে যায়। উঠতি তারকা যে বটেই, টপ স্টাররাও ওর ফটোগ্রাফি সাবজেক্ট হওয়ার জন্য মুখিয়ে থাকে। স্টিল ফটোগ্রাফিতে রাজন মানিক নামটা অপ্রতিদ্বন্দ্বী। জার্সি শর্টস আর টি শার্ট পরে কফির মগ হাতে রাজন মানিক যখন অনিকে দেখা দিলেন, পেছনের দেয়ালের ঘড়িটা তখন ঘন্টার কাঁটায় 12টার নির্দেশ করছে। ঘুম ঘুম ফোলা চোখ মুখে তাকে অনেক বিরক্ত দেখা গেল। বয়স বোঝা যায় না লোকটার। 30ও হতে পারে, 40-এর কোঠাও পার হয়ে গেছে এমন হতে পারে। চেহারা বা জেস্চার কোনোটাতেই দামি আলোকচিত্রী রাজন মানিক মনে হলো না অনির কাছে। তবুও বড় বেশি তাচ্ছিল্য যেন তার চোখে। ইমরানের চোখে তাচ্ছিল্য দেখেই ও মানুষের চোখ পড়তে শিখে গেছে। কফির কাপে সিপ নিল রাজন। সামনে কেউ আছে তোয়াক্কাই করল না। টেবিলের ওপর কাপ রেখে জোরে চিৎকার করলো, আলকাস, আলকাস। কেউ না আসাতে বিড়বিড় করলো, কাজের সময় কই থাকে এরা? রিভলভিং চেয়ারটা ঘুরিয়ে অনির দিকে ঘুরিয়ে বসে বলল, কি ব্যাপার? অনি ইতস্তত করলো, তারপর বলল, স্পেশাল ফটো সেশন করব। টাকা জমা দিয়েছেন? হ্যাঁ। অনির হাত থেকে মানি রিসিপ্ট আর ইনফরমেশন পেপারটা নিয়ে চোখ বুলিয়ে বলল, এটা তো ফুয়াদের প্যাকেজ, জুনিয়র ফটোগ্রাফার, মেক ওভার, কস্টিউম আর পপস আমাদের। 2.5 ঘন্টার সেশন। বেস্ট এডিটেড কপিগুলোর প্রিন্ট দেয়া হবে, মডেলিং পোর্টফোলিও রাইট করে দেয়া হবে, পডকাস্ট রেডি করে দেয়া হবে। উনি জিজ্ঞাসু হলো, আপনি করবেন না? রাজনের গাঢ় ভুরু দুটো কুঁচকে গেল। আমি 70 থেকে শুরু করি। ইনডোর আউটডোর সেশন থাকে, ম্যাগাজিনে ছবি আসে, কাভারেও আসতে পারে। অনির চোখ উজ্জ্বল হয়ে দপ করে নিভে গেল। রাজন বলল, কোনো অসুবিধা নেই, ফুয়াদার আমি একই, এমনিতেও সব ছবি আমি তুলি না, ওরাই করে সব, আমি ফিনিশিং টাচ দেই। 70ই দেব, আপনি করবেন কাজটা। অনিকে চমকে দিয়ে পরশ বলে উঠল, এই সপ্তাহে টাকা দিয়ে যাব, আর কি করতে হবে বলুন। ওয়েট, আমার শিডিউল কবে দিতে পারবো দেখতে হবে। আর সব কাজ আমিও করি না, বিয়ে শাদির ব্যাপার না তো। বিয়ের বায়োডাটায় অনেকে ফটো করার আয়োজন করে, আমার তোলা ছবি দিয়ে সেটা হবে না। আমি শুধু প্রফেশনাল ফটোগ্রাফি করি, সেটা আর ব্যক্তিগত থাকে না। মডেলের ছবি আমি ম্যাগাজিন, আমার আইডি, পেজ সব জায়গাতেই পোস্ট করি, অসুবিধা নেই। ওকে, তাহলে দেখা হবে। পেমেন্ট ক্লিয়ার করে জেনে নেবেন সব কিছু, বেশি কিছু না। প্রি ফটোশ্যুট, মেক ওভার, হেয়ার স্টাইলিং, আউটফিটের মেজারমেন্ট সব আমরাই করে দেব। আচ্ছা, আসি আমরা। 2 ভাই বোন বেরিয়ে এসে রিকশায় উঠতেই উনি মুখ খুলল, কি হলো ভাইয়া, এতগুলো টাকা? হ্যাঁ দেব, তোর জন্য আমার সামর্থ্যের বেস্টটা করব আমি। তুই শুধু কথা দিবি, পড়াশোনা করবি ঠিকঠাক। আর এই কাজই যদি তোর মন লাগে তুই করবি, কিন্তু কোনো ধরনের লোভ করা যাবে না, বুঝতে পেরেছিস?
অনি অনিশ্চিত মাথা নাড়ল। পরশের কথা বুঝতে পেরেছে কিনা বোঝা গেল না। পরশ আবার বলল, তোর শখ হয়েছে যখন করবি, কিন্তু এই কাজটা কিন্তু পড়াশোনার মতো সহজ না। পড়ার সময় কি হয় দেখ, তোকে একাই পড়তে হয়। তোর যদি মেধা থাকে, তুই যদি পরিশ্রম করিস, তো তুই ভালো করবি। মিডিয়া কিন্তু সেরকম না, এখানে টিমওয়ার্ক হয়। অনির চোখে প্রশ্ন। মডেলিং বল বা নাটক হোক বা সিনেমা, এখানে পরিচালক থাকে, মেকআপ করার লোক থাকে, ক্যামেরার লোক থাকে, গল্প লেখে কেউ, গানের সুর দেয় কেউ, এমনকি কাজ শেষ হওয়ার পরেও পোস্ট প্রোডাকশনের অনেকগুলো সেক্টর আছে। এই সব কিছু মিলেই কিন্তু কাজ হয়। আর্টিস্ট একা যতই পরিশ্রম করুক না কেন, যেগুলো বললাম তার কোনো একটাই যদি ঠিকঠাক মতো না হলে পুরো কাজটাই ঝুলে যায়। বুঝেছিস? তাই ভেবেচিন্তে যা করার করবি। উনি আবারও মাথা নাড়ে। এটা মাথায় রাখবি, কাজ করার জন্য বা কাজ পাওয়ার জন্য কোনো লোভ রাখবি না উনি। লোকে খুব খারাপ জানে এই জগৎটাকে। তুই খারাপ কিছু করবি না, এটা আমার অনুরোধ তোর কাছে। রাতারাতি বড় হওয়ার নাম করার লোভ করিস না। বাড়িতে কাউকে না জানিয়ে এনটিএ প্রোডাক্টের বিজ্ঞাপন করে ফেলেছে উনি। যত ছোট প্রোডাকশনই হোক না কেন, ক্যামেরার সামনে দাঁড়িয়ে চেহারা দেখিয়ে ফেলেছে। পরশ জানে এইটুকু উনি একা একাই করে ফেলতো অনুমতি না পেলেও। হয়তো গহনা বিক্রি করে দিত, নইলে যে কোনোভাবেই টাকা জোগাড় করে নিত। ফটোশ্যুট ও করাতই বাধা পেলে আরও বেশি অসহযোগ করত। তাই পরশ সাথে থেকে পাশে থেকে নিজে নিয়ে এসেছে ওকে এখানে। কথা দিচ্ছি শনি, যেদি উনি এই মুহূর্তে বিগলিত অনেকটাই। সরল মন ঝটপট সায় দিল। হ্যাঁ ভাইয়া, লোভ করবি না? না, পড়াশোনা করবি? হ্যাঁ বল। হ্যাঁ। উনি ঝট করে পরশকে জড়িয়ে ধরল। থ্যাংক ইউ ভাইয়া। এগুলো কি সর্বনাশের কথা পরশ? আমাদের মতো ঘরে এইসব নাটক সিনেমা কি মানায় বাবা? কেন মানাবে না মা? কাজ তো কাজই, অসৎ না হলে কোনো কাজই ছোট বা খারাপ না। এত কথা মানুষ কেন বুঝবে? সমাজে চলতে হয় আমাদের। সিসি করবে মানুষ, আমাদের নিয়েই সমাজ মা, সমাজের জন্য আমরা না। আমার দুটো বোন, তুমি আর আমি, আমরা যদি ভালো থাকি, সমাজ কি বলল তাতে কিছু আসবে যাবে না। এসব বললে হয় বাবা? তোমার চাচারা রাগ করবে। বড় চাচাকে আমি সব বলেছি মা। প্রথমে বকেছেন, পরে পরিস্থিতি বুঝিয়ে বললে আর কিছু বলেননি। আমি সাপোর্ট না দিলে উনি খারাপ কিছু করে ফেলতো মা। ও এখন কারো কথা শুনবে না, ওর পক্ষে কথা না বললে। না 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 পরশ, কাজটা ভালো হয়নি। অস্থির হলেন সুমনা বেগম। সাইদা আপা কি মনে করবে আবার? কে কি মনে করবে মা? ছেলের দৃষ্টির সামনে একটু ইতস্তত করলেন সুমনা বেগম। সাইদা আপা অনির শাশুড়ি? অনির আবার শাশুড়ি কীরকম? ওর বিয়ে তো ভেঙে গেছে, কিন্তু সাইদা আপা আশা করে আছেন ইমরান ফিরলে আবার ওদেরকে এক করে দেবেন। এভাবে ভাঙতে চাইলে কি ভাঙা যায়? মা, এই আশা তুমি আর মনে রেখো না। এসব থেকে বেরিয়ে এসো। বেরিয়ে এসে অনির হাতটা শক্ত করে ধরো। অন্ধকার যে চোরা গলিটাতে ওর জীবনটা ঢুকে গেছে, সেখান থেকে বের করে আনতে না পারলেও ওর হাতটা শক্ত করে ধরো, যেন হোঁচটকে পড়ার মুহূর্তে ও জানতে পারে আমরা আছি ওর সাথে, ওর পাশে। তাহলে গলির শেষ প্রান্তে একটা রাস্তা ও নিজেই বানিয়ে নিতে পারবে। তাই বলে নিজে গিয়ে এইভাবে এই পথে এগিয়ে দেওয়াটা তোমার ঠিক হয়নি। এমনিতেই কথা শোনে না, আরও আশকারা পেয়ে বসলো। উনি অবুঝ, কিন্তু তোমার বুদ্ধির প্রশংসা সবাই করে বাবা। সেটাও ভেবেছি মা, কিন্তু ও মনস্থির করেই ফেলেছে মডেলিংই করবে। ওকে আমরা আটকাতে পারতাম না। আমরা ওর হাতটা ছেড়ে দিলে যদি খারাপ কারো খপ্পরে পড়ে যায়, সেই ভয়টাই আমি পাচ্ছি মা। হাত পা ভেঙে ঘরে বসিয়ে রাখবি না কেন? সেটা তো আমরা করেছি মা, ওকে ভেতর থেকে ভেঙে দিয়েছি। ও যে বেঁচে আছে সেটাই খুব বেশি মনে হয় না তোমার? যে জীবনটা আমরা ওকে দিতে চেয়েছিলাম সেটা ওকে মেরে ফেলছে। এখন ওর মধ্যে করে একটা জীবন ও বাঁচুক, এত ভেবো না মা। ভাবতাম না পরশ, মেয়েটা যদি চালাক চতুর হতো তবে ভাবতাম না। এই মেয়ে তো মনের খেয়ালে চলে, লোকে ছিঁড়ে খুঁড়ে খেয়ে যাবে। এই ভয়টা পরশেরও। উনি এত বেশি আবেগপ্রবণ যে ঝড়ের মুখে একেবারে হুড়মুড় করে ভেঙে যাবে। রাজন মানিক ডেট দিয়েছে ওনার স্টাইলিং টিমের সাথে উনির বেশ কয়েকটা গ্রুমিং সেশন হবে। এই যে আপু, এদিকে তাকাবেন। হ্যাঁ হ্যাঁ একদম, চোখ মেলে দিন, ভুরু কুচকে তাকাবেন না। কোথাও আনকমফোর্টেবল হলেই বলবেন। আলো লাগছে চোখে, বলবেন আপু। চুলে হালকা করে হাত দিন আপু।
আনমনে কিছু ভাবছেন? হ্যাঁ 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 আরেক পা সামনে আসুন, হাতটা ফুলটার উপর ছুঁয়ে দিন, ঠোঁটের কোণে হালকা হাসি, না না আরেকটু হাসুন, ক্লোজ আপ যাবে। স্টুডিওতে একের পর এক ফ্ল্যাশ পড়ছে, কথোপকথন কানে আসছে। ফটোজোনে পরশকে যেতে দেওয়া হয়নি, তবে যেখানে বসে আছে সেখান থেকে স্টুডিও দেখা যাচ্ছে। কাজে অনেক গোছানো এদের। আজকে টেস্ট ফটোশ্যুট হচ্ছে। রাজন মানিক আজ কাজ করছেন না, আসেননিও উনি এদিকে, কিন্তু তার টিম অনেক করিতকর্মা। স্টাইলিং টিম আজকে উনির পোজ, লুক, ব্যাকগ্রাউন্ড আর লোকেশন নিয়ে আউটলাইন রেডি করবে। বেস্ট ছবিগুলো ডেমো হিসেবে রেখে ফাইনাল ফটো সেশনের কস্টিউম, লোকেশন, লাইটিং ফিক্সড করবে। একটা টিমে কত ধরনের মানুষ, পরশ অবাক হয় দেখে। হেয়ার স্টাইলিস্ট, ওয়ার্ড্রপ স্টাইলিস্ট, নেইল স্টাইলিস্ট, ব্যাকড্রপ স্পেশালিস্ট, পপস ম্যানেজার, লাইট টেকনিশিয়ান, আরও কত। কাজের ব্যাপ্তি দেখে টাকাটা খুব বেশি মনে হচ্ছে না পরশের কাছে। 4টে সেশনে অনেকে একদম নতুন করে গড়ে পিঠে নিয়েছে ওরা। হেয়ার স্টাইলিং কমপ্লিট, মেকওভার তো হয়েছেই, 2 কেজি ওজন ঝরিয়ে বডি শেপে সেন্সও আনতে হয়েছে অনেকে। ওজন ঠিকঠাক না হওয়া পর্যন্ত রাজন মানিক ডেট দেয়নি। বিভিন্ন রকম জামায় ট্রায়াল চলেছে সামনে। হাই হিলে অভ্যস্ত করানো হয়েছে। জামা, গয়না, জুতো, অ্যাক্সেসরি সবই ফটোগ্রাফারের টিমে স্পন্সর করছে। অরিজিনাল সেশনের জন্য 5টা ড্রেস পছন্দ করা হবে, আউটডোর আর ইনডোর মিলিয়ে সারাদিনের সেশন। উনি ফট করে বলল, 5টা না 4টা প্লিজ, 4টাতেই কাজ হবে। টিম অ্যাসিস্ট্যান্ট জাহিন অনির 4 দুর্বলতা ধরে ফেলেছে, ও হেসে ফেলে। আচ্ছা যান 4টা, নইলে বাড়ি থেকে এক্সট্রা নিয়ে আসেন, আলাদা কয়টা ছবি তুলে 8টা বানিয়ে দেব। অনির মুখ দেখে আশ্বস্ত মনে হলো। অনির ওপরেও ধকল কম যাচ্ছে না। খাবার, ঘুম, এক্সারসাইজ, পুরো লাইফস্টাইলের রুটিন বাধা তো আছেই। হাঁটা, কলা, কথা বলা, হাসি, এমনকি তাকানোটাও শিখতে হচ্ছে। পিন্টারেস্ট থেকে ফ্যাশন ফটোগ্রাফির ছবি নামিয়ে ট্রায়াল দেওয়ানো হচ্ছে অনেকে দিয়ে। বেস্ট লুকটা টিম মার্ক করে নিচ্ছে। অনেকে এক একটা ছবি বারবার দেখে এক্সপ্লেন করছে ওরা। চোখ থেকে ঠোঁটের কাজ, দাঁড়ানোর ভঙ্গিমা, বসার কায়দা, হাসির মাপটুকু বুঝিয়ে দিচ্ছে ওরা অনেকে। লাল রঙের একটা অফ শোল্ডার গাউন পরে উনি দৌড়ে এলো। ভাইয়া দেখো 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 কেমন লাগছে, ভালো না? আসলে সুন্দর দেখাচ্ছে অনেকে। পর শেষে ফেলে বলে, তুই তো সুন্দরী। সেই সুন্দর না ভাইয়া? হিরোইনদের মতো লাগছে কিনা সেটা বলো। ভালোই তো মনে হচ্ছে। আমি মডেল হতে পারবো তো? এই ফটোশ্যুটটা হলে সব ডিরেক্টর, প্রডিউসারদের কাছে ছবি পাঠালে ওরা আমাকে ডাকবে না? ডাকবে না কেন? ধরো আমি নিজেই গেলাম, আমার ছবি আর ওই যে বললো পোর্টফোলিও, ওইটা নিয়ে যদি যাই, একেবারে তারা যদি কিছু অ্যাক্টিং করে দেখাতে বলে দেখিয়ে দিলাম, বলো। তুমিও যাবে আমার সাথে? সময় হবে না? আচ্ছা সময় না হলে আমি একাই যাব। অত দূর এখনই কেন ভাবছিস? সে যখনকারটা তখন দেখা যাবে। আপু চলে আসেন, ফ্রন্ট লাইট দিয়ে কাজ হবে এখন, আমরা রেডি। কল এলো অনির। কত ধরনের লাইটের ব্যবহার, অবাক হয় পরশ। ফ্রন্ট লাইট, ব্রড লাইট, ব্যাক লাইট, রিম লাইট, বাটারফ্লাই লাইট। কোনোটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে শ্যাডো তৈরি করছে, তো কোনোটা 45 ডিগ্রিতে। লম্বা স্ট্যান্ড দিয়ে মডেলের একেবারে মাথার ওপর আলো ফেলে নাকের নিচে আলো ছায়ার খেলা তৈরি হয় বাটারফ্লাই লাইট দিয়ে। ছবি তোলার এত কায়দা, এত এত যন্ত্রপাতির ব্যবহার অজানেই থাকতো পরশের কাছে। ফ্রন্ট লাইট একেবারে রোদের মতো মুখের ওপর পড়ে। বিদ্যুৎ শক্তিকে আলোক শক্তিতে রূপান্তর করলে কিছুটা তাপশক্তি নির্গত হয়। এই তাপে মুখ ঝলসে যায়। এই লাইটটা অনেক গরম জানো ভাইয়া, কাজে ফিরতে ফিরতে বলল অনি। তবু আনন্দিত, ওর চোখে মুখে সেই আনন্দ দেখে পরশ স্বস্তি পাচ্ছে। শুধু একটা চিন্তা কাটার মতো গলায় আটকে রয়েছে। বারবার সরিয়ে দিতে চাইলেও ফিরে ফিরে এসে মাথা খেয়ে নিচ্ছে। সাদামাটা অনি, যে কখনো ভবিষ্যৎ ভাবেনি কিছু হতে হবে, কেউ একজন হতে হবে। জীবনে এমন কোনো পরিকল্পনা ছিল না কোনো দিন। কোনো কাজ করার স্পৃহা দেখায়নি কখনো। হেসে খেলে দুরন্তপনায় ব্যস্ত ছিল সে। কেন এতটা ডেসপারেট হলো? এই এত আয়োজন, এত পরিশ্রম কেন? এত তাড়াহুড়োই বা কেন? মডেলিংয়ে আগ্রহ কেন তৈরি হলো অনির? সত্যি কি ওটা ওর আগ্রহের জায়গা, নাকি কাউকে দেখিয়ে দেওয়ার জন্য? ইমরানকে কি ভালোবেসে ফেলেছিল ও? এখনও কি ভালোবাসে অনি ইমরানকে? অনির প্রথম ভালোবাসা কি ইমরান?
প্রথম ভালোবাসা ভুলে ও কি এগিয়ে যেতে পারবে, নাকি আঁকড়ে ধরে তিলে তিলে শেষ করে দেবে নিজেকে? এই ডানা ভাঙা পাখিটার কতখানি প্রাণশক্তি আছে কে জানে। ঠিক কতটা আকাশে উঠতে পারবে ও? ধেয়ে আসা উড়ো ঝড়ের মোকাবেলা করতে পারবে কি, নাকি ভুল পথে মুখ থুবড়ে পড়ে যাবে? এসব ভাবলেই হাত পা ঠান্ডা হয়ে আসে ওর। ভাঙচুর করতে ইচ্ছে করে। লোকে বলে কার্মা, কৃতকর্মের ফলই নাকি ভোগ করতে হয় মানুষকে। তবে অনির এই শাস্তি কেন? জীবন বোঝার আগে জীবনের সব আনন্দ কেন ঝরে গেল মেয়েটার? এইটুকু জীবনে এই মেয়েটার অন্যায় কোথায়? কোন কর্মের জন্য শাস্তি হচ্ছে ওর? জীবনে আরেকবার কোনো দিন ইমরানকে সামনে পেলে একটা খুন অবশ্যই করবে পরশ। সেটাই হবে কার্মা। মা, একটু দয়া করে মাথায় ফু দিয়ে দাও না। যা যা সর, যাইতেছি সারাম কাজে। বেহাল্লাপনা বেহায়াপনা করতে আবার দোয়া চাস। কালো হয়ে যায় অনির মুখটা। আর ওইসব বেহাল্লা বেহনাপনা যখন নাটক করে, সিনেমা করে, তখন যে হুঁশ থাকে না। টিভির সামনে বসে বসে হাঁ করে গেল, সেইটা দোষের না? যার সামনে থেকে। অনিকে বকেই সুমনা কাঁদতে শুরু করেন। 4 আঙ্গুল কপাল, সেই কপালে যা লেখা আছে তাই তো হবে। আমার কপাল আমি নিজে পোড়াইছি, নাকি তোর কপাল সাধ করে পোড়াইছি যে এইভাবে তুই শাস্তি দিবি, কারো কোনো কথাই কানে নিবি না? আর তোরও বা দোষ কি দেব? আগের হাল যেদিকে যাবে পরের হালও তো সেদিকে যাবে। আগের হাল কি আমি? পরশ এগিয়ে এসে বলল, আজকের দিনেও মেয়েটাকে না বকলে পারতে। মা, সাত করে কি আর বকিনি? ওকে বোঝানোর বদলে বগল দাবা করে ঘুরছো তুমি। ও ভুল করেছে বলে সবাই ভুল করব? কোনটা ভুল মা? এই যে ও কোনো একটা কাজ করতে চাইছে এইটা, নাকি যেটা আমরা করেছিলাম সেটা? 15 বছর বয়সের একটা মেয়েকে বিয়ে দিয়ে দিলাম লোভে পড়ে। সেই ছেলের বিয়েতে মত আছে কি না একবারও জিজ্ঞেস না করেই আমাদের লোভটা ভুল ছিল না? উনি কি আমার শত্রু যে আমি ওর সর্বনাশ হবে জেনে ওকে বিয়ে দিয়েছিলাম? বারবার এই এক কথা কেন বলো তোমরা? সেটাই তো বলছি মা, জেনে শুনে কেউ ভুল করে না। ভুল করছি জেনে কেউ ভুল করে না, ভুল হয়ে যায়। যেমন আমরা ভুল ছিলাম। হয়তো উনি ভুল না, ও যা করছে সেটা যে ভুল না, হয়তো একদিন বুঝতে পারবো। আর যদি ভুল হয়, ভুল করে ফিরে আসবে, কিন্তু আফসোস থাকবে না তো? এত জ্ঞানের কথা তোমারে বলতে বলি নাই। এখনও বাপের সম্পত্তির আয়ত্তায় খাও? এতটা লায়ক হও নাই যে কথায় কথায় মা চাচা সবাইকে জ্ঞান দিবা। মেয়েটা সর্বনাশ করেছে তুমি। ও মরবে। এই নায়িকারা কি করে বেড়ায় তা তো দুনিয়া জানে। অনিকে আর সমাজে নেওয়া যাবে? ও তো এমনিতেই সমাজ ছাড়া। গ্রামে গিয়েছিলে তো, রটনা শোনোনি? ভালো ভালো ভাবো মা, দেখবে সব ভালো হবে। ভালো কিছু হবে না বাপ, আমি মা হয়ে বলতেছি ভালো হবে না। মায়ের মন সব টের পায়, ভালো হবে না। চোখের পানি মুছিয়ে সুমনা বেগম সোজা হয়ে বসেন। আচ্ছা বাপ, ছবি তোলার শখ করেছে ওর, তুলুক। আমার টাকা যা গেছে যাক, তারপরে না হয় আর না বাপ। ওরে তুমি বোঝাও, সাইদা আবার ঠিক ঘরে তুলবে আবার ওকে। কিন্তু পচা পাকে পড়লে আর কেউ ওকে টেনে তুলবে না। ওরে বোঝাও। তুমি বোঝো মা, তুমি আকাশ কুসুম স্বপ্ন দেখছ। আমার আরেকটা মেয়ে আছে পরশ, অলিরে বিয়ে দিতে হবে না? সীমা রিমার বিয়ে কিভাবে দেবে? উনি এমন বদনামির লাইনে গেলে সব ভেসে যাবে বাপ। কার কি হবে সেটা তুমিও দেখনি, আমিও দেখিনি। যেটা দেখিনি সেটা নিয়ে কথা বলাটা বাতুলতা। দয়া করতে না পারো, অভিশাপ দিও না। আর অন্য কারোর জন্য অনিকে কোনো স্যাক্রিফাইস করতে দেব না। আমি অনির মতো করে বাঁচবে। তাতে কেউ ডুবুক বা ভাসুক, উনি মরবে। মরুক। মা হয়ে বারবার মরতে বলছো, ওর মরাই উচিত। যে মরার কথা বলছো তুমি, হয়তো সেটাই হবে ওর জীবনের পূর্ণতা। ভবিষ্যৎকে দেখেছে মা। রাগ করে বললেও মুখে সন্তানের মরণ কামনার অপরাধ বোধে বারবার জিভ কেটে তওবা পড়েন সুমনা। আল্লাহ হেদায়েত করো। নামাজের পাটিতে বসে দোয়ায় হাত ওঠে তার। মায়ের দোয়ার জোর না থাকলেও বদদোয়ার জোর অবশ্যই উসাইন বোল্টের গতিতে দৌড়ায়, আর হকাইয়ের মতো তড়িৎ গতিতে নির্ভুল লক্ষ্যভেদী হওয়ার ক্ষমতা রাখে। রাজন মানিকের অফিস কাম ফ্ল্যাটে বসে বসে অনির তাই মনে হচ্ছে এখন 10টার সময় দেওয়া ছিল। অনি আর পরশ এসে গেছে ঠিকঠাক, কিন্তু না রাজন নিজে না তার টিমের কাউকে দেখা যাচ্ছে। যে কয়েকবার এসেছে অনি এখানে 3টে ছেলেকে দেখেছে বিভিন্ন ছবি আর ভিডিও ক্লিপ এডিটিংয়ে ব্যস্ত, তাদের কাউকেই দেখছে না।
কার্ডে দেওয়া মোবাইল নাম্বারে অনেকক্ষণ চেষ্টা করেও যাচ্ছে পরশ, রিং পড়ছে কিন্তু কেউ ধরছে না, কেটেও দিচ্ছে না। ওদেরকে দরজা খুলে দিয়েছে। ঘরের যে কাজ করে সে সকালে আসে, সারাদিন কাজ করে বিকালে চলে যায়। তার কাছে দরজার চাবি থাকে, সেও কিছু জানে না। ফোন দিতে থাকেন, আইব না যাইব কই। আপনি বলতে পারেন কোথায় গেছে? ফটক তুলতে গেছে কই, কত রাইতেই তো আসে না। আমি যেমন রাইন্দা রাইখা যাই, যেমন বিছানা পাইতা রাইখা যাই, ঠিক তেমনি আইসা দেখি সকালে গেছে, আইয়া পড়ব। কিন্তু ডেট তো আমাদের দেয়া আজকে, উনি অন্য কোথাও কিভাবে যাবেন? ফিস করে উনিকে বলল পরশ, মিডিয়াতে কাজ করার লোকেরা এমনই হয় ভাইয়া, কাজে ডুবে গেলে খেয়াল থাকে না। হয়তো ওনার মনেই নেই আমরা অপেক্ষা করছি। এটা কেমন কথা? বুঝলাম না কিছুই। ওইটা কাজ, এটা কাজ না। নগদ টাকাগুলো গুনে দিলাম, 1 টাকাও বাকিতে কাজ করবে না। আর ফোনটা তো ধর বাবা, এত ডিমান্ড কেন দেখায় এই লোকটার আসলে অনেক ডিমান্ড ভাইয়া। আমি এখানে এসেছি পোর্টফোলিও করাতে, এটা শুনে আমার বান্ধবীরা তো হিংসায় মরে যাচ্ছে। আর রবিউল স্যারও বললেন আমার এবার রাস্তা তৈরি হয়ে যাবে। রবিউল স্যারকে? ওই যে বিজ্ঞাপন করলাম না এনটি ওয়েভের, ওটার ডিরেক্টর। তোর সাথে কন্ট্যাক্ট আছে? থাকবে না? মিডিয়ার সবার সাথে যোগাযোগ রাখতে হয়। উপরে উঠতে গেলে এগুলোই তো ছোট ছোট সিঁড়ি। অনেক বড় বড় ভাব নিয়ে কথাগুলো বলছে উনি, যেন কত অভিজ্ঞতা। নিশ্চয়ই কারো বলা কথাগুলো শুনেছে, এখন চালিয়ে দিচ্ছে। মনে মনে হাসলো পরশ। উনি বলে চলছে, রবিউল স্যার তো আমাকে এখনও ডাকে। কেন? ওনারা বিজ্ঞাপন বানাবেন, নাটক বানাবেন, আমাকে অভিনয় করতে ডাকে। কিন্তু আমি সেসব করব না। লক্ষ্য বড় করতে হবে। রবিউল স্যারের কাজ তো টিভিতে আসবে না, লোকাল চ্যানেলেই থাকবে, ওখানে ক্যারিয়ার হবে না। কিন্তু তিনি আমাকে প্রথম ব্রেক দিয়েছেন, আমার ক্যালিবার চিনিয়েছেন, তাই অকৃতজ্ঞ হওয়া চলবে না ওনার সাথে। তাই কন্ট্যাক্ট রেখে যাচ্ছি। আবারও বিজ্ঞের মতো কথা বলে উনি। কত খোঁজ খবর আর হিসেব নিকেশ করতে শিখে গেছে উনি। পরশের মজাই লাগে ছোট বোনের মুখে পাকা পাকা কথা শুনতে। বসে থাকতে থাকতে অনির কোমর ধরে গেছে, উঠে একটু পায়চারি করতে লাগলো স্টুডিওর ভেতর। লম্বা রুমটা, বাইরে থেকে ঢুকে ছোট অফিস, তারপরে আর একটা স্লাইড ডোর পার হয়ে স্টুডিও। রাজন মানিকের সলো ফটোগ্রাফ একটা, এক পাশে আলো ফেলা হয়েছে, মুখের এক পাশ দেখা যাচ্ছে, অন্য পাশে আধার। রহস্যময় দেখাচ্ছে, চোখে দুটি ওয়েটারি আইজ। তারপর একে একে দেশের বেস্ট মডেল আর শোবিজ তারকাদের বেস্ট স্ন্যাপ এক একটা। দেখলে মন ভালো হয়ে যায়, পারফেক্ট সব শট। এই তারকাদের হয়তো সামনাসামনি দেখতে এত ভালো না যতটা এই ফ্রেমগুলোকে দেখা যাচ্ছে। একটা দেয়াল ভরা রাজন মানিকের সেরা সব ফটোগ্রাফি ফ্রেম। এক কোণে ফটো শেডিং, আমব্রেলা, ক্যামেরা স্ট্যান্ড, লাইট গাদা করে রাখা। 8টা কম্পিউটার টেবিলে পিসি, মনিটর, প্রিন্টার, এক গাদা তারের জঞ্জাল। একপাশে একটা পার্টি আর তোষক গুটিয়ে রাখা। কেউ মনে হয় ঘুমিয়েছিল রাতে এখানে। আগে কখনো এটা দেখেনি উনি, সবসময় ফিটফাট অফিস লুকে দেখেছে। ট্রায়াল ফটোশ্যুটের দিন কিছু প্রপস আর ব্যাকড্রপ দেখেছিল। এপাশে একটা বড় কাঠের দরজা, ডাবল ডোর। ও পাশটা সম্ভবত বাসার কাজে ব্যবহার হয়। বউ দিকেই কাজ করছে, একবার শুধু এসে চা দিয়ে গেছে। উনি দরজার কাছে এসে ওপাশে উকি দিল। এই উনি, কি করছিস? আয় দিকে। পরশ জানে উনি চঞ্চল খুব। ওর পায়ের নিচে সর্ষে দানা ছড়ানো থাকে সব সময়। 1 মিনিট স্থির হয়ে বসে থাকা ওর জন্য দুঃসাধ্য। এটা ধরছে তো ওটা নাড়ছে, এই এখানে তো এক মুহূর্তে হাওয়া। এখানে এভাবে বসে থাকাটা ওর জন্য কষ্টকর। কিন্তু অচেনা অনাত্মীয় মানুষের ঘরে উকি দেওয়াটাও তো ঠিক না। ভাইয়া দেখে আসি না ভেতরে কেউ আছে কি না। না, তুই এদিকে আয়, এখানে বস চুপ করে, আর আধা ঘন্টা দেখি, তারপর না আসলে আমরা চলে যাব। চলে যাব কেন? উনি আটকে ওঠে। যাব না, এখানে থেকে যাব? না তা না, আমরা টাকা দিয়েছি তো। কি জানি টাকাটা মার গেল কিনা বুঝতে পারছি না। আজ যাই, কাল এসে আবার খবর নিয়ে যাব। না, আমি দেখে আসি কেউ আছে কিনা ভেতরে। কাজের মহিলাটা আছে, সে তো দেখলি না, আর কেউ যদি থাকে, কিছু যদি জানা যায়। এত অধৈর্য কেন হচ্ছিস? আয় বস এখানে। একটু ইতস্তত করলো উনি, তারপর সোজা হয়ে চলে গেল ভিতরে। এই মেয়েটা কোনোদিন কারো কোনো কথা শুনিনি, নিজের মনে যা আছে সেটাও করবেই। ভুরু কুঁচকে বসে থাকলো পরশ। লম্বা একটা করিডোর, বাইরের আলো পুরোপুরি উজ্জ্বল করতে পারেনি। এই দেওয়ালটা ভর্তি একটা মেয়ের ফ্রেম। কোনো নান্দনিকতা নেই, নেই কোনো আর্টিফিশিয়াল লাইট, ডেকোরেশন নেই।
পুরনো দিনের ক্যামেরায় তোলা সাধারণ সব ফ্রেমের মেয়েটাই হাসছে। এক গালে টোল ফেলে মেয়েটা হাসছে, তার সাথে তার চোখও হাসছে। উনি আরেকটু ভিতরে উকি দিল। কাজের মহিলাটি এগিয়ে এলো। কিছু লাগবো আপা? কিছু কইবেন? না। আর কেউ নেই বাসায়? ছবির এই মেয়েটাকে হইব কোনো মডেল? মডেল? এই বাসার কেউ না? না, তারে দেখি নেই কোনো দিন। এই বাসায় মেয়ে লোক কেউ থাকে না। মেয়েরা যারা আসে ওই পাশ দিয়ে ফটো তুলে জায়গা। সব ব্যাটা ছেলে থাকে, আসে যায়, রাইতে থাকে, আউল বাউল খায়, এতগুলো বাসন বানায় রাখে, দুনিয়ার আউল ঝাউলা করে রাখে ঘর বিছানা। যেইখানে খায় ওইখানে কাঁচরা ফেলা যায়। ও আচ্ছা, আমি বাইরে গিয়ে বসি।